আচ্ছা, তাহলে প্রথম কম্পাউন্ডটা তোমরা নেবে, সেটা হচ্ছে FeCO5। প্রথম কম্পাউন্ডটা তোমরা নাও FeCO5। আচ্ছা, এখানে একটা জিনিস শুধুমাত্র আমাদের আমরা স্ট্রাকচারটা তো অলরেডি জানি। স্ট্রাকচারটা যেহেতু জানি, বন্ডিংটা তার রেসপেক্টে আমরা বার করবো। স্ট্রাকচারটা আমরা কিভাবে পাচ্ছি? স্ট্রাকচারটা আমরা থ্রু অ্যাপ্লিকেশন অফ 18 ইলেকট্রন রুল আমরা ডিটারমাইন করতে পারছি। তাহলে স্ট্রাকচারটা যখনই আমরা ডিটারমাইন করতে পারবো, সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে বন্ডিংটা তৈরি করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে একবার জাস্ট লিখে নিচ্ছি যে এক্স রে স্টাডিজ, এটা লিখতে হয় কারণ আমরা এরকম ভাবে শো করতে হয় যে আমরা স্ট্রাকচারটা অলরেডি নোন। যদি আমরা এখানে FeCO5 এর নাম্বার অফ ইলেকট্রনস ক্যালকুলেট করি, তাহলে আমি দেখবো আয়রনের 8খানা ইলেকট্রন আছে, আর 5খানা সিওর হচ্ছে আমার টোটাল 10টা ইলেকট্রন আছে। টোটাল আমার আসছে 18 ইলেকট্রন। স্ট্রাকচারটা আমরা কি লিখছি? স্ট্রাকচারটা আমরা বলছি যে FeCO5 এর স্ট্রাকচারটা জেনারেলি হচ্ছে TBP, মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল হয়। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডালের জায়গায় আমি এরকম ভাবে লিখলাম। তাহলে যদি স্ট্রাকচারটাকে আমায় আঁকতে হয়, এই সিও গুলো কি? এই সিও গুলো অ্যাকচুয়ালি ফ্লুকসিওনাল হয়। এই ফ্লুকসিওনাল ক্যারেক্টার আমি পড়াবো, এখনো পর্যন্ত আমরা পড়িনি। এই যে সিও, এগুলো কাছাকাছি থেকে এবং এটা ফ্লুকসিওনাল হয়। ফ্লুকসিওনাল মানে হচ্ছে একে অপরকে রিপ্লেস করতে পারে, মানে ইন্টারচেঞ্জ হতে পারে। অ্যাক্সিয়াল সিওটা অ্যাকচুয়ালি আমার ইকুইটোরিয়ালে যায়, অথবা ইকুইটোরিয়াল সিওটা অ্যাক্সিয়ালে যায়। কিন্তু একদম বাঁদিকে যে সিওটা আছে সেটা কিন্তু আমার কোনো মতে নড়ে না। বাঁদিকে যে সিওটা আছে সেটা ফিক্সড। আর এই ফিক্সড বলে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি পাইভট। এটাকে আমরা বলি পাইভট গ্রুপ। পাইভট মানে সে নড়বে না কোনো মতে, সে ওখানে ফিক্স। কিন্তু অন্যান্য সিও গুলো অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে। তাহলে এই অবধি আমরা মোটামুটি জানি। প্রথম দেখো আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে এক্স-রে স্টাডিজ গেভ ইন্ডিকেশন দ্যাট FeCO5 হ্যাজ এ TBP জিওমেট্রি। এটা TBP জিওমেট্রি কিভাবে আমরা জানতে পারছি? কারণ এক্স-রে স্টাডি থেকে। আর কিভাবে স্ট্রাকচারটা কিরকম হচ্ছে সেটা সিম্পল, আমরা 18 ইলেকট্রন রুল ক্যালকুলেট করছি। সেখানে কোনো মেটাল মেটাল বন্ড নেই। আয়রনের সাথে 5খানা আমার সিও অ্যাটাচ থাকলেই আমার স্ট্রাকচারটা কমপ্লিট হচ্ছে। এবার সেখানে আমি টিবিপি আঁকার পরে আমরা বললাম সিম্পল, জাস্ট একটুখানি আলাদা। সেটা হচ্ছে একটা গ্রুপ আছে, যে একটা গ্রুপ দেখো একদম পুরোপুরি পাইভট, কারণ তার সাথে অন্যান্য গ্রুপের কোনো ইন্টারাকশন নেই। কিন্তু বাকি যে দুটো সিও আছে, সেই দুটো সিওর সাথে অন্য দুটো অ্যাক্সিয়াল সিওর অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ হতে পারে। এবং সেখানে আমরা কি বলছি যে এইগুলো অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় ফ্লুকসিওনাল মলিকুল, যেটা আমরা পরবর্তীকালে পড়বো। এই সিও গুলো অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বন্ডিং। আচ্ছা, এই অবধি লেখা হয়ে গেছে তো সবার? না স্যার, 1 মিনিট একটু। হ্যাঁ, ঠিক আছে, লিখে নাও। আর এই প্রীতম, অভিনব এদের কি হলো? সৌম্য জানো? না স্যার, কোনো খবর তো পাইনি এখন। আচ্ছা, ঠিক আছে। আর সেই অর্ণবেরও কোনো খবর পাই না। শুধু একদিন ক্লাস করে আর ক্লাসই করে না এখনো। ও ও স্যার বলছে ইউটিউব থেকে দেখে নেবে। শুধু ইউটিউব থেকে ওরকম ভাবে যদি দেখে নেয় সেটা কি ভালো জিনিস? ক্লাস যদি না করে তাহলে মানে জিনিসটা তো ক্লিয়ার হবে না, না ওটা হয়। স্যার প্রীতমকে একটা ফোন করে দেখছি ধরে কিনা। হুম, ঠিক আছে।
এই অবধি লেখা হয়েছে সবার? আচ্ছা, আমি বন্ডিং পার্টটায় যাচ্ছি। স্যার দেখো, এটা হচ্ছে নিউট্রাল আয়রন অ্যাটম। আচ্ছা, এবার আমাকে ভাবতে হবে বন্ডিংটা কিরকম ভাবে হচ্ছে। দেখো, বন্ডিংটা কিরকম ভাবে হচ্ছে সেই সেই ভাবার জন্য প্রথম জিনিসটা ব্যাকগ্রাউন্ডে তোমার মাথায় দুটো জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ডস, আর একটা হচ্ছে তোমার টাইপ অফ লিগ্যান্ডস। এখানে দেখো, আমরা যে লিগ্যান্ড গুলো অ্যাকচুয়ালি এখানে দেখছি সেগুলো সবই কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাই এইটা মাথায় রাখতে হবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ধরনের কমপ্লেক্স হয়, আর উইক ফিল্ড লিগ্যান্ডে কি ধরনের কমপ্লেক্স হয়। যখনই আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসছে, তাহলে কিন্তু সেখানে ইনার অরবিটাল কমপ্লেক্স হবে। ইনার অরবিটাল মানে কি? মানে হচ্ছে আমার ইলেকট্রনগুলো সেখানে পেয়ার আপ হয়ে যাবে। আর যদি আমার উইক ফিল্ড লিগ্যান্ড হয়, তাহলে ইন জেনারেল প্যাটার্ন কি? তাহলে আমার আউটার ফিল্ড কমপ্লেক্স হবে। মানে সিম্পল, আমার এখানে ইলেকট্রনগুলো যেরকম ভাবে মোটামুটি আছে সেরকম ভাবেই থাকবে। কিন্তু যদি স্ট্রং ফিল্ড হয়, সেটা কি হবে? তাহলে ইনার অরবিটাল কমপ্লেক্স হবে, আর একটা কি হবে? আউটার অরবিটাল কমপ্লেক্স হবে। এটা ইন জেনারেল প্যাটার্ন। এবার অ্যাকচুয়ালি আমায় দেখতে হবে সেখানে কি রকম স্ট্রাকচারটা আছে, তার ওভারঅল স্ট্রাকচারটা কিরকম। আয়রনের সাথে সিওর 5টা বন্ড আছে, এখানে অন্য কোনো ধরনের মেটাল মেটাল বন্ড নেই। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমি সিও কে ইটসেলফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ধরেই আমি এখানে বন্ডিং করব। দেখো, সিও কে যদি আমি এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ধরি, তাহলে আমি এখানে লিখতে পারি যে এফি ইন FeCO হোল 9, এটা লিখলাম। আচ্ছা, এটা এখানে লিখে দিচ্ছি 3D আর 4S, পরে আর লিখবো না। এটা এলো। এবার দেখো, যদি আমার সিও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, তাহলে আমি সেটাকে কি করছি? ইনার অরবিটাল কমপ্লেক্স ভাববো। আচ্ছা, ইনার অরবিটাল কমপ্লেক্স আর আউটার অরবিটাল কমপ্লেক্স আমি জানি না তোমাদের মনে আছে কিনা। যদি মনে না থাকে, আমি আরেকবার বলি। নর্মাল যদি আমি সিএফটি তেও দেখি, মনে করো সিএফটি তে আমি যদি একটা তোমার অক্টাহেড্রাল কমপ্লেক্স করি, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার FeCO9। আমি যদি ধরে নিই এটা FeCO9, তাহলে তোমার এফিতে কটা ইলেকট্রন আছে? এফিতে আছে আমার 8খানা ইলেকট্রন, তাই তো? 8খানা ইলেকট্রন তোমরা ফিল আপ কিভাবে করবে? এখানে 8খানা ইলেকট্রন কিন্তু সিওর রেসপেক্ট যদি ফিল আপ হয়, তাহলে সিও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তার মানে এদের দুজনের গ্যাপ অনেক বেশি। তাহলে আমার 8টা ইলেকট্রন কিন্তু ফিল আপ হওয়া উচিত এরকম। দেখো দেখো, ক্লিয়ার হয়েছে এই অবধি? এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যখনই এই জিনিসটা ভিভিটির ক্ষেত্রে চলে আসছে, মানে ভ্যালেন্স বন্ড থিওরির ক্ষেত্রে চলে আসছে, তখন তো তার ওই রকম ভাবে দেখলে আর হবে না। তাহলে তখন আমার ফিল আপটা কিরকম হবে? এরকম হবে। দেখো, বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি এইটা ডান দিকের পার্টটুকু মুছে দিলাম। এটা যে সব সময় সিও থাকলেই এটা হবে তা কিন্তু নয়। আমায় দেখতে হবে তার স্ট্রাকচারটা কিরকম আছে, তার ব্যাকগ্রাউন্ডে আমি ক্যালকুলেট করছি এটা। এইটা FeCO9টা খুব সহজ বলে এটা মনে হচ্ছে না, কিন্তু অন্যগুলো একটু শক্ত লাগলে তখন আমার মনে হবে এটা। আচ্ছা দেখো, এখানে তাহলে আমার কি হলো? এই 4টে তাহলে আমার পেয়ার আপ হলো, তাই তো? এবার দেখো, এবার আমায় দেখতে হবে অ্যাকচুয়ালি আমার কটা সিও আছে। সিও আছে তার মানে আমার, সরি এটা CO9, এটা CO5 হবে। এটা CO9 করে ফেলেছি আমি। আগেরটা কি 9 করেছিলাম? না, 5 আছে, ঠিক আছে। FeCO5। তাহলে আমার টোটাল 5খানা সিও আছে। তাহলে 5খানা যদি সিও হয়, তাহলে কটা অরবিটাল লাগবে আয়রনের? মিনিমাম তো 5টা লাগবেই। তবেই তো আমার বন্ডিংটা হবে, তবেই তো আমার কোঅর্ডিনেট বন্ডিং হবে। কোঅর্ডিনেট মানে কি? সিও অ্যাকচুয়ালি আয়রনকে ডোনেট করছে, দুটো ইলেকট্রনই কিন্তু সিওর। আয়রনের এখানে কোনো ইলেকট্রন নেই, কারণ ওয়ান টাইপ অফ কোঅর্ডিনেট বন্ড হয়। আমরা যখন FeCO5 করছি, তাহলে অ্যাকচুয়ালি কিরম বন্ডটা হচ্ছে? মেটাল থেকে আমার, সরি, কার্বনিল থেকে মেটালের দিকে বন্ড আসছে। তার মানে আমার দুটো ইলেকট্রনই অ্যাকচুয়ালি কার্বন অ্যাটমের উপর আছে, স্পেশালি লোকেটেড অন কার্বন অ্যাটম অফ কার্বনিল গ্রুপ। তাহলে সেখানে আমার 5খানা আয়রনের অরবিটাল দরকার। আমার এখানে দেখো দুটো আছে, তাহলে বাকি দুটো কোত্থেকে আসবে? বাকি দুটো আসবে আমার 4p থেকে। এখানে যদি আমি 4p আঁকি, তাহলে 4pটা আমার এখানে ভ্যাকেন্ট, তাহলে আমি 4p থেকে পাবো। এবং এখানে যে দুটো ইলেকট্রন দেখাবো, সেই দুটো কিন্তু আলাদা দেখাবো। কেন? কারণ এগুলো সব সিও থেকে আসছে।
তাহলে টোটাল 5খানা সিও থেকে আমার আসবে। টোটাল যদি 5খানা মানে সবগুলো আসবে কি থেকে? সিও থেকে, মানে কার্বনিল থেকে। ব্যাস। এবার দেখো, এবারে এখানে তাহলে আর কোনো বন্ড এখানে হচ্ছে না। আয়রনের নিজস্ব যে ইলেকট্রনগুলো, সেই নিজস্ব ইলেকট্রনগুলো আমরা কখনো তার বন্ডিং এ দেখাবো না। তাহলে বন্ডিং এ কি কি দেখাবো? বন্ডিং এ দেখাবো শুধুমাত্র এইটুকু পার্ট, যেটাকে নিয়ে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমার D2sp3। কারণ অলরেডি আমরা এক্সরে স্টাডি থেকে বলতে পেরেছিলাম যে এটা টিবিপি। তাহলে আমার টিবিপি বন্ডিং এর সাহায্যে যদি দেখাতে হয় তাহলে আইদার sp3d আসবে অথবা D2sp3 আসবে। সরি, DsP3, D2 না, DT। তাহলে আইদার আমার আসবে DsP3 অথবা sp3d অ্যাজ পার তোমার জিওমেট্রি। মানে জিওমেট্রি আমার এখানে কি আছে? জিওমেট্রি আছে আমার টিবিপি মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল যদি জিওমেট্রি হয় তাহলে আমার হাইব্রিডাইজেশনটা হবে আইদার sp3d অর DsP3। আমাদের এখানে কি যেহেতু আমার সিও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই দাদা আমরা খুবই এখানে যে আসছে। বন্ডিংটা পাবো সেটা আমরা DsP3 পাবো। হ্যাঁ বলো, বলো কি অসুবিধা হচ্ছে বলো। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার আপনার। কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে কি বলছিলাম যে দেখো এখানে যেহেতু আমার এক্স রে স্টাডি অনুযায়ী আমরা এইটুকু বুঝতে পেরেছি যে স্ট্রাকচারটা হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। আমার এবার যখন আমি বন্ডিং করছি তাহলে বন্ডিং এর থ্রুতে যখন আমি দেখালাম এর হাইব্রিডেশনটা আইদার হতে পারে sp3d অর DsP3, কারণ দুটোই ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রিকে ইন্ডিকেট করে। এবার আমরা অ্যাজ পার বন্ডিং, যেহেতু আমার কার্বনিল স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই আমরা এখানে দেখলাম যে আমার আলটিমেট হাইব্রিডেশনটা হবে DsP3 নট sp3d। আর DsP3 কে অ্যাকচুয়ালি আমরা যদি অ্যাজ পার ভিভিটি বলি তাহলে এটাকে আমরা বলবো ইনার অরবিটাল কমপ্লেক্স। এটা কিন্তু আউটার অরবিটাল নয়। sp3d যদি হতো তাহলে সেটাকে আমরা বলতাম আউটার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল মানে কেন? কারণ সিও গুলো দেখো অ্যাকচুয়ালি ডি অরবিটালের মধ্যে ঢুকে গেছে, তাই সেটাকে আমরা বলছি ইনার অরবিটাল কমপ্লেক্স। এটা যদিও এখানে মানে জানার কিছু নেই, মানে এখানে লেখার কিছু নেই। এখানে শুধুমাত্র যেটা লেখার আছে সেটা হচ্ছে তোমরা, যেহেতু আমরা এখানে স্ট্রাকচারটা অলরেডি লিখলাম যে স্ট্রাকচারটা আমাদের কাছে নোন, স্ট্রাকচারটা যদি নোন হয় সেখান থেকে আমরা করসপন্ডিং বন্ডিংটাকে বার করছি এবং বন্ডিংটাতে আমরা দেখাচ্ছি যে DsP3 আমার হাইব্রিডেশন হয়েছে এবং 5খানা কার্বনিল এখানে বন্ড আছে। কার্বনিলের সাথে আয়রনের আমার 5খানা বন্ড আছে। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো এটা তো হয়ে গেল। এবারে ধীরে ধীরে একটুখানি অন্যরকম লাগবে বা ধীরে ধীরে একটু শক্ত লাগবে যখন আমরা Fe2CO9টা করব। Fe2CO9 করব। Fe2CO9 এর ক্ষেত্রে দেখো আমি যদি নাম্বার অফ ইলেকট্রনস ক্যালকুলেট করি তাহলে আমার কি হবে? দুটো আয়রনের জন্য কত হবে? 16 ইলেকট্রন হবে। 9খানা আমার সিও আছে, তাহলে 9খানা সিওর জন্য কি হবে? 9 × 2 মানে আমার 18 ইলেকট্রন আসবে। আর কি আছে? আমি ধরে নিচ্ছি এক্স খানা আয়রন আয়রন অ্যাটম আছে, তাহলে এক্স খানা আয়রন অ্যাটমের জন্য কি আসবে? 2x ইলেকট্রন আসবে। তাহলে টোটাল আমার কি এলো? টোটাল আমার এলো 34 প্লাস 2x ইলেকট্রন। তাহলে এবার আমরা জানি যে 34 প্লাস 2x যদি অ্যাজ পার 18 ইলেকট্রন হয় তাহলে আমার 36 হবে। তাহলে x ইকুয়ালস টু কি হবে? আমার 1 হবে। তার মানে আমি একটাই মেটাল মেটাল বন্ড আছে। এটা আমরা 18 ইলেকট্রনের মাধ্যমে বার করতাম এবং এটার জন্যই আমার 1 মার্ক দেওয়া হতো, মনে আছে তো? তাহলে এখানে মনে করো স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং যখন দেবে তাহলে সেখানে আমার 1 মার্কস তো অবশ্যই দেবে না, কারণ 1 মার্কস যদি দেয় তাহলে আমি এইটুকু করেই ছেড়ে দেবো। মনে করো মোর দেন 1 মানে 2 অথবা 3 মার্কসের কোশ্চেন আছে, তাহলে কিন্তু আমার বন্ডিংটাকে সেখানে এক্সপ্লেন করতে হচ্ছে। আচ্ছা এর আন্ডারে একটু লিখে নাও একটা জিনিস, সেটা আমরা মানে ওই যেরকম ওখানে এক্সট্রা স্টাডি লিখেছি এখানে ওই ধরনের একটা স্টাডি আমরা বলবো। আমরা ধরে নেবো যে স্ট্রাকচারটাকে আমরা জানি অ্যাজ পার স্পেকট্রোস্কোপি, মানে অ্যাজ পার স্পেকট্রোস্কোপি এই স্ট্রাকচারটাকে অলরেডি আমরা জানি, আমরা শুধুমাত্র বন্ডিংটাকে আইডেন্টিফাই করছি। আচ্ছা লিখবে এক্স-রে স্টাডিজ হ্যাভ শোন দ্যাট এক্স-রে এক্স-রে না, 1 মিনিট, আইআর স্টাডিজ লিখবে, ইনফ্রারেড IR studies have shown that
This molecule has two different types of carbonyl groups. This molecule has two different types of carbonyl groups. Full stop. X-ray crystallography has shown that X-ray crystallography has shown that the structure of Fe2CO9 the structure of Fe2CO9 consists of three bridging carbonyl groups, six terminals and one single bond between two iron atoms, and one single bond between two iron atoms. উইদিন ব্র্যাকেট লিখে রাখো, আমি যেটা স্লাইডে লিখছি ওইটা ওই রকম উইদিন ব্র্যাকেট লেখো আয়রন ডট ডট দিয়ে আয়রন, পাশে লিখবে এটা হচ্ছে ডেল্টা বন্ড, এটা কিন্তু সিগমা বন্ড নয়, মানে আয়রন আয়রন যেটা হয় সেটাকে আমরা বলি ডেল্টা বন্ড। কেন ডেল্টা বন্ড বলি সেগুলো আমরা আসবো পরে। ব্র্যাকেট ক্লোজ করো, ফুল স্টপ দাও, তারপরে লিখবে দিস বন্ড ইজ ফাউন্ড টু বি ফর্মড this bond is found to be formed by the weak coupling of unpaired electrons present in two মানে TWO দুটো, present in two 3d orbitals of two iron atoms, 3d orbitals of two iron atoms, 2 মানে TWO, two iron atoms, full stop. It is called a delta bond. Full stop দিয়ে লিখবে it is called a delta bond. It is called a delta bond. লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো স্ট্রাকচারটা তো আমাদের কাছে অ্যাকচুয়ালি নোন, এটা শুধুমাত্র আমরা লিখছি কেন, কারণ আমরা দেখানোর জন্য যে আমরা স্ট্রাকচারটা ভালোভাবে জানি। স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিরম ছিল Fe2CO9 এর? Fe2CO9 হচ্ছে একটা আমার মেটাল বন্ড, যেটাকে আমরা বললাম এখানে ডেল্টা বন্ড। এবার ডেল্টা বন্ড আগে থেকে আমরা কিভাবে বুঝবো? আগে থেকে আমরা বুঝবো না, আমরা যেহেতু বন্ডিং জানি সেই হিসেবে আমরা দেখবো। কিন্তু আমরা যেহেতু বললাম যে আমরা স্ট্রাকচার এখানে জানি, এটা আমায় ধরে নিতে হবে, তাই মনে করো এখানে তুমি জানো না, তাহলে তুমি স্ট্রাকচারটা আগে লিখবে না, আগে বন্ডিং করে তারপর স্ট্রাকচার লিখবে। আচ্ছা, বাকিটা আমরা কি জানি দেখো, আমরা তিন দিকে যে তিনখানা করে এরকম সিও আছে সেটা আমরা অলরেডি জানি, সরি তিন দিক বলছি, দুদিকে। এই কোঅর্ডিনেট বন্ড না দেখিয়ে নর্মাল বন্ড দেখালেও হবে, আমরা নর্মাল বন্ডই দেখাই, আমি এখানে কোঅর্ডিনেট দেখাচ্ছি কিন্তু নর্মালি তো দেখাই আমরা। এটা আমরা বুঝি ডেল্টা, এটা নর্মাল বন্ড নয়, সিগমা নয়। আর তিনটে সিও কি থাকে? তিনটে সিও দেখো ব্রিজিং থাকে, এটা আমরা নর্মাল স্ট্রাকচার যেটুকু আমরা এখনো পর্যন্ত জানি যে Fe2CO9 এর এটাই স্ট্রাকচার, তাই তো? দেখো এটা কোঅর্ডিনেট বন্ড, আমরা যেটা সিও দেখিয়েছি, কোঅর্ডিনেট বন্ড না দেখিয়ে নর্মাল এমনি বন্ড দেখালেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এর বন্ডিং করব, এর করসপন্ডিং বন্ডিং। স্যার ওটা আঁকা হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, এঁকে নাও।
স্যার বলছি যে ওই যে এটা শুরুতে যেটা লিখলাম যে আইআর স্টাডিজ হ্যাভ শোন দ্যাট, হুম আর আগেরটার ক্ষেত্রে লিখেছিলাম এক্স রে স্টাডিজ হুম গিভ ইনফরমেশন দ্যাট, তাহলে হুম এটা তো স্যার আমরা জানি না যে কোন স্টাডিটা থেকে কোনটা হয়েছে, তাহলে আমরা পরীক্ষায় দিলে কোনটা লিখবো মানে না, এক্স রে দেখো, কোনটা এক্স সেফেস্ট রে, হবে? এক্স রে কে বলা হয় এক্স রে ক্রিস্টালোগ্রাফি। ওটাকে মানে শর্ট ফর্মে লেখা হয় এক্স রে। মানে এক্স রে যেটা করছে দেখো, সিম্পল জিনিস, আমাদের আমাদের দেহের এই, মনে করো এই হাড় ফাড় যা কিছু আছে আমরা এক্স রে করি তো। তাহলে এক্স রেটা কি? এক্স রেটা হচ্ছে একটা কার্বন ইমেজ, মানে তার প্রতিরূপ, সেই স্ট্রাকচারটা কিরকম সেটা সে ডিটারমাইন করে। মনে করো টিবিপি, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, তাহলে সেটাকে আইডেন্টিফাই করেছে, মানে একটা এক্স রে ক্রিস্টালোগ্রাফি। আমরা যখন একটা হাড়ের ইমেজ নিচ্ছি, মানে কি সেইখানে ওইখানে কোনো ক্র্যাক আছে কিনা বা কিছু তার প্রতিচ্ছবি নিচ্ছি, তাহলে হাড়টার অ্যাকচুয়ালি কিরকম দেখতে সেটা আমি পুরোপুরি বুঝতে পারছি। ঠিক একই রকম ভাবে এখানে এপিসিও পাইপটা দেখতে কিরকম সেইটা আমি বুঝতে পারি, সেটা হচ্ছে এক্স রে ক্রিস্টালোগ্রাফি। আর একটা হচ্ছে আইআর, আইআর হচ্ছে ইনফ্রারেড। আইআর হচ্ছে ওয়ান টাইপ অফ স্পেকট্রোস্কোপি, সে কিন্তু ডিফারেন্সিয়েট করে ডিফারেন্ট টাইপ অফ গ্রুপস। কেন? কারণ আইফার হচ্ছে আইআর এর মেইন জিনিস হচ্ছে ইনফ্রারেড। সেটা হচ্ছে দেখবে আমরা ওই হুকস ল করেছিলাম না, ওই কি ছিল ওটা, মিউ ইকুয়ালস টু ওই আমি ভুলে যাচ্ছি ওটা, তোমার রিডিউসড মাস দিয়ে ইকুয়েশনটা ছিল। ল্যামডা এই ফ্রিকোয়েন্সি ওই হ্যাঁ নিউ বার সমান ফ্রিকোয়েন্সি, এইচ বাই টু বাই না না ওয়ান না, বাই টু বাই রুট ওভার কে বার মিউ, হ্যাঁ 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 একদম একদম, ওয়ান বাই ওই রুট ওভার কে বাই ওয়ান মিউ। বাই টু বাই। হ্যাঁ রুট ওভার কে বাই হুম। মিউ, ওটাই বলছি, রিডিউসড মাসের সাথে। আর একটা হচ্ছে তোমার বন্ড স্ট্রেংথের ছিল, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি যেটা, সে এটা আইআর এর মেইন ইকুয়েশনটা হচ্ছে ওটা। মানে কি, মানে সিম্পল হচ্ছে আইআর ডিফারেন্ট টাইপ অফ গ্রুপস ডিটারমাইন করে। কিভাবে ডিটারমাইন করছে? কারণ স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, তুমি যত এনার্জি দেবে ধীরে ধীরে কি হবে, তার করসপন্ডিং যে বন্ড স্ট্রেংথটা ওটা ধীরে ধীরে উইক হবে। তাহলে এক সময় গিয়ে সেটা ভাঙবে এবং আইআর সেটাকে ডিটেক্ট করে। এবার এখানে দেখো, এখানে কি করে আইআর ডিটেক্ট করছে, এখানে নাম্বার অফ সিও দেখো, নাম্বার অফ সিও হচ্ছে আমার 9টা, কিন্তু 9খানা সিও কিন্তু একরকম নয়। তার মধ্যে 6টা হচ্ছে আমার টার্মিনাল আর 3টে হচ্ছে আমার ব্রিজিং। এই যখন ব্রিজিং আর টার্মিনাল গেল, তাহলে টাইপ অফ বন্ড এটা কিন্তু ডিফারেন্ট, বাট বন্ড স্ট্রেংথটাও হচ্ছে আমার ডিফারেন্ট। তাহলে 6টা সিওর বন্ড স্ট্রেংথ একই রকম হবে, 3টে সিওর বন্ড স্ট্রেংথ একই রকম হবে। তাহলে এই জিনিসটা আমি কোথা থেকে পাবো? এই জিনিসটা পাবো আমি আইআর থেকে, এটা আমি এক্স রে থেকে পাবো না। এক্স রে ক্রিস্টালোগ্রাফি ওভারঅল এর অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেবে যে এ একটা অক্টাহেড্রাল টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট, কিন্তু সেখানে না সিও গুলো কিরকম ভাবে বিহেভ করছে সেটা আমি পাবো আইআর থেকে। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ স্যার। মানে আইআর কিন্তু কখনো বলতে পারবে না যে এপিসিও5 টিবিবি কিনা, আইআর কখনো বলতে পারবে না যে এপি2সিও9 অক্টাহেড্রাল কিনা। আইআর কিন্তু বলতে পারবে টাইপ অফ সিও, সিওটা কিরকম সেটা বলতে পারবে। এক্স রে বলতে পারবে এ অক্টাহেড্রাল না, এক্স রে বলতে পারবে এ টিবিপি, সেটা এক্স রে বলতে পারবে। কারণ এক্স রে হচ্ছে মেইনলি ক্রিস্টালকে নিয়ে কাজ করছে, আর আইআর কি কাজ করছে, টাইপ অফ ফাংশনাল গ্রুপস সেটাকে নিয়ে কাজ করছে, বা ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন করে আইআর। ঠিক আছে? তাহলে স্যার আমাদের হ্যাঁ মোটামুটি তাহলে মানে ধরুন একটা এক্সামে যদি একটা এক্সাম্পল নিয়ে সেটার বিষয়ে করতে দেয়, হুম, তাহলে আমরা কি সবসময় দুটোই লিখবো, যে আগে স্ট্রাকচার যদি হয় তাহলে এক্স রে ক্রিস্টালোগ্রাফি, আর যদি হ্যাঁ লিখতে পারো, হয় গ্রুপ অসুবিধা নেই, অবশ্যই লিখতে পারো, অসুবিধা নেই। দেখো এইখানে আমি ওই লিখেছি না, দেখো যখন আইআর, দেখো আমি এই এটাতেও যখন লিখেছি, দেখো আইআর কিন্তু আমরা শুধুমাত্র লিখেছি কার্বনিল গ্রুপের আইডেন্টিফিকেশনের জন্য, দেখো আমরা লিখেছি। আর এক্স রে যখন লিখছি, দেখো এক্স রে কিন্তু কমপ্লিটলি ক্রিস্টাল স্ট্রাকচারটা কিরকম আমি পুরো লিখে দিয়েছি, যে 3টে ব্রিজিং কার্বনিল আছে, 6টা টার্মিনাল আছে, একটা সিঙ্গেল বন্ড আছে। কারণ কি, এক্স রে তো পুরো আমি একটা ইমেজ পাবো তার, আমি তো বুঝতেই পেরে যাবো এক্স রেতে। আর আইআরে কি শুধুমাত্র ডিফারেন্ট টাইপ অফ গ্রুপসটা বুঝতে পারো। এবার তোমার কাছে মনে করো একটা আননোন কোশ্চেন আসছে, আননোন মানে কি, আননোন ইন দ্য রেসপেক্ট যে আমি যেটা করাচ্ছি সেটা আসছে না, তার বাইরে প্রশ্নটা আসছে, তাহলে আমি এক্স রে আর আইআরটাকে কিরকম ভাবে লিখবো? আমি যেরকম ভাবে বলছি সেটা ভাবে লিখবে। মনে করো সেখানে ডিফারেন্ট টাইপস অফ তোমার সিও আছে, তাহলে তুমি বলবে আইআর স্টাডিজ থেকে আমি ডিফারেন্ট আমি সিও পাচ্ছি, এখানে টার্মিনাল পাচ্ছি, অথবা ব্রিজিং পাচ্ছি, অথবা সেমি ব্রিজিং পাচ্ছি, যাই পাই এটা হচ্ছে আমার আইআর দিয়ে লিখবো। আর এক্স রে দিয়ে বাকি পুরোটা লিখবো, মানে যেটা আমার স্ট্রাকচার আমার কাছে নোন, আমি পুরোটাই লিখবো যে এক্স রে থেকে আমরা এটা পাই। ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে ডেল্টা বন্ড আর সিগমা বন্ডের মধ্যে, এটা এখনো পর্যন্ত আমি বলিনি, এটা আমি বলে দেবো যে ডেল্টা বন্ড আমি কি করে বুঝবো সেটা আমি বলে দেবো। এই অবধি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, আমরা যদি বন্ডিংটা আমরা আঁকি, তাহলে দেখো প্রথম জিনিসই একই রকম ভাবে আমরা আগের বারে যেটা আঁকলাম, যে 3d6 4s2 ছিল,
তাহলে 3d6 4s2 যদি আমি আঁকি তাহলে আমার এরকম হবে। আমি এটা 4p আমি এঁকেই রাখছি, আমি জানি না আদৌ কাজে লাগবে কিনা, আমরা আপাতত একটা 4p এঁকে রাখি যেটা আমার ভ্যাকেন্ট, তাই তো। আচ্ছা এবার দেখো এখানে এখানে কিন্তু একটা টুইস্ট আছে। কেন? কারণ এখানে কিন্তু Fe2CO9 আছে, তাহলে আমার একটা আয়রন অ্যাটম কিন্তু আঁকলে হবে না, আমার কিন্তু দুটো আয়রন অ্যাটম আঁকতে হবে। একটা আয়রন অ্যাটম আঁকলে কিন্তু আমি কখনোই দেখাতে পারবো না, কারণ মেটাল মেটাল সেখানে বন্ড আছে। তাহলে আমার কটা আয়রন অ্যাটম আঁকতে হবে? আমার দুটো আঁকতে হবে। তাহলে আমি কি করলাম? আমি করলাম 1Fe in Fe2CO9, আর একটা আমায় কি করতে হবে তাহলে? আদার Fe, অথবা তুমি সেকেন্ডও লিখতে পারো, Fe2CO9। তাহলে আমার টোটাল দুটো হবে। তাহলে আমি আপাতত দুটো আঁকি। দেখো এই অবধি হলো। এবার দেখো আমি যখন বলেছিলাম বন্ডিং যখন করবে, নাম্বার অফ লিগ্যান্ডস, টাইপ অফ লিগ্যান্ডস, এই দুটো কিন্তু আমার মাথায় রাখতে হবে। আচ্ছা কেন রাখতে হবে? দেখো আমি স্ট্রাকচারটা একবার ফিরে যাই। নিউট্রাল যদি আমি আয়রন অ্যাটম ভাবি, আয়রন অ্যাটমের কটা ইলেকট্রন থাকা উচিত? 8টা। আমার এখানে টাইপ অফ লিগ্যান্ড কি রকম? টাইপ অফ লিগ্যান্ড হচ্ছে আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যে কার্বনিল। তাহলে আমার কমপ্লেক্সটা হওয়া উচিত কিন্তু ইনার অরবিটাল কমপ্লেক্স। কিন্তু আমি কি বলেছি যে এখানে মনে রাখতে হবে যে টাইপ অফ লিগ্যান্ডস আর নাম্বার অফ লিগ্যান্ডসটা ভালোভাবে। তাহলে সেখানে আলটিমেটলি তোমার দেখতে হবে যে কটা আয়রনের ইলেকট্রন পেয়ার আপ হওয়া উচিত এবং কটা পেয়ার আপ অথবা সিঙ্গেল থাকা উচিত। এবার এটাকে আমি কিভাবে বুঝবো? কারণ আমাকে যদি কার্বনিলকে টাইপ অফ লিগ্যান্ড হিসেবে বিচার করতে হয় তাহলে সেটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এবং আয়রনের সবকটা ইলেকট্রন তাহলে সেখানে পেয়ার আপ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু স্ট্রাকচারটাকে এবার ভালো করে ভাবো। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আদৌ কি এখানে মেটাল মেটাল বন্ড এক্সিস্ট করছে? এটা ফার্স্ট, যে এখানে কি আদৌ মেটাল মেটাল বন্ড এক্সিস্ট করছে। প্রথম পয়েন্ট আমি যদি এখানে ভাবি যে মেটাল মেটাল বন্ড আছে কিনা, তাহলে আমি বলবো এখানে আছে। আর সেকেন্ড হচ্ছে সিও টাইপ। দেখো এখানে মেটাল মেটাল বন্ড আছে। কটা মেটাল মেটাল বন্ড আছে? একটাই। তার মানে একটা মেটাল মেটাল বন্ড যদি করে তাহলে নিঃসন্দেহে সেই ক্ষেত্রে আয়রনটার একটা সিঙ্গেল ইলেকট্রন তো থাকতেই হবে, তাই তো। এটা বুঝতে পেরেছো কিনা আগে বলো। দুটো আয়রন মেটালের মাথায় একটা করে যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তবে তো পেয়ার আপ হয়ে একটা বন্ড তৈরি করবে। যদি সবই আয়রন অ্যাটমের সবকটা ইলেকট্রন পেয়ার আপ হয়ে যায় আগে থেকেই, তাহলে কি মেটাল মেটাল বন্ড হওয়া সম্ভব? আয়রনের মাথায় একটা সিঙ্গেল ইলেকট্রন, বাঁ দিকের আয়রনের মাথায় আর ডান দিকের আয়রনের মাথায় যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, তবেই তো তারা নিজেদের মধ্যে বন্ডিং এ পার্টিসিপেট করতে পারবে, তাই তো। হ্যাঁ স্যার। আচ্ছা এই অবধি বুঝতে পেরেছো তাহলে। এবার সেকেন্ড আর একটা দেখো, সিও টাইপে আমরা এখানে কোঅর্ডিনেট বন্ড আঁকার একটাই শুধুমাত্র আমার কারণ, সেটা হচ্ছে যখন সিওটা টার্মিনাল তখন কিরকম বন্ড হচ্ছে? সিওর পুরো দুটো ইলেকট্রনই আয়রনকে ডোনেট করছে, এটা ওয়ান টাইপ অফ কোঅর্ডিনেট বন্ড। এখানে কিন্তু আয়রনের অরবিটালটাকে ভ্যাকেন্ট রাখতে হবে, কারণ এখানে সিওই শুধুমাত্র ডোনেট করছে দুটো করে ইলেকট্রন। কিন্তু যখন ব্রিজিং হচ্ছে সেটা তো ওরকম নয় যে শুধুমাত্র কার্বনিল ডোনেট করছে। যখন ব্রিজিং হচ্ছে সেটা কিরকম দেখতে হচ্ছে? দেখো যখন ব্রিজিং হচ্ছে এটা দেখতে হচ্ছে কিন্তু এরকম, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিজিং। আবার এটার সাথে যখন এটা হয়ে গেল, আবার এটার সাথে হচ্ছে এটা ব্রিজিং, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো ভালো করে, এক্ষেত্রে যদি আমার বন্ডিং হয় তাহলে এক্ষেত্রে কিন্তু আমার আয়রনের একটা করে সিঙ্গেল ইলেকট্রন থাকতে হবে অথবা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। তাহলে এবার ভাবো পার আয়রন অ্যাটম আমার কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকা উচিত? আমার তো যদি আমি সিওকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ভাবতাম তাহলে আমার সবগুলোই পেয়ার আপ হয়ে যাওয়া উচিত ছিল, তা তো কিন্তু এখানে হওয়ার কথা নয়। কেন? কারণ আমার এখানে একটা আয়রন আয়রন বন্ড আছে, তার জন্য তো একটা আমার আনপেয়ার্ড ইলেকট্রন রাখতেই হবে। আর বাকি তিনখানা ব্রিজিং আছে, তাহলে তিনখানা ব্রিজিং এর জন্য
প্রত্যেকটা আয়রনের অ্যাটলিস্ট 3টে করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, তবে তো আমার 3টে ব্রিজিং করতে পারবে। তাহলে অল ওভার আমার প্রত্যেকটা আয়রনের অল ওভার যদি আমি দেখতে চাই কটা করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, তাহলে অল ওভার আমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে 4খানা। এই অবধি ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে কি? তাহলে বলো, তাহলে আমি এগোবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমার টোটাল 4টে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। এবার দেখো, তাহলে আমার যদি টোটাল 4টে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হয়, তাহলে বাকিগুলোকে আমি কি করব? বাকিগুলোকে আমি পেয়ার আপ করব। টোটাল আমার কাছে কটা ইলেকট্রন আছে? টোটাল আমার কাছে আছে 8খানা ইলেকট্রন। তাহলে 8খানা ইলেকট্রনের মধ্যে আমি 4টেকে আনপেয়ার আমায় রাখতেই হবে। তাহলে বাকি 4টে কি হবে? নিঃসন্দেহে পেয়ার আপ হবে। তাহলে আমি বাকি 4টেকে কি করলাম? দেখো, বাকি 4টেকে আমি পেয়ার আপ করলাম, আর বাকি 4টে আমি আনপেয়ার রাখলাম। এদিকেও আমি 4টেকে পেয়ার আপ করলাম, আর 4টেকে আমি আনপেয়ার রাখলাম। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার প্রথম কাজ কি? মেটাল মেটাল বন্ড, এটা প্রথম। তারপর হচ্ছে আমার মেটাল লিগ্যান্ড বন্ড। এটা আমায় ধরতে হয় যে ফার্স্ট হচ্ছে আমার কি, ফার্স্ট আমি এখানে করব মেটাল মেটাল বন্ড, সেকেন্ড আমি করব সেটা হচ্ছে মেটাল লিগ্যান্ড বন্ড। এটা হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী। তাহলে আমার ফার্স্ট আমি এখানে মেটাল মেটাল বন্ড করছি। তাহলে এখানে আমার আনপেয়ারটা আছে, আমি এখানে মেটাল মেটাল বন্ড করলাম, এবং আমি এখানে দেখালাম এটা হচ্ছে আয়রন আয়রন। এই যে আয়রন আয়রন বন্ডটা হলো, সেটা ডেল্টা কেন? এটা এখনো প্রশ্ন আছে, এটা আমরা আসবো পরে। এবার দেখো, আমার 3টে আমার আনপেয়ার্ড এখনো আমার ইলেকট্রন আছে। এই যে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আমি এখানে কি দেখাচ্ছি দেখো, এইটা আমার এলো কার্বনে, এটা সিও এসছে, এটার সাথে আর একটা ইলেকট্রন এলো, তাহলে এটা সিও এলো। আবার এটা আছে, এটার সাথে সি এলো, এটার সাথে সিও, এটা আসছে, এটার সাথে আবার একটা সিও এলো। দেখো, 3টে সিও আমার ব্রিজিং মিটে গেল। এবার পরেরও থাকবে কি? এবার পরে থাকবে আমার টার্মিনাল। এবার দেখো, প্রত্যেকটা আয়রন অ্যাটমের সাথে টার্মিনাল কটা আছে? আমি তো সব করবো না, প্রত্যেকটা আয়রন অ্যাটমের সাথে দেখাবো। তাহলে প্রত্যেকটা আয়রন অ্যাটমের সাথে টার্মিনাল দেখো 3টে করে আছে। তাহলে আমি এখানে 3টে দেখাবো, তাহলে আমার এখানে সিও আসবে 3খানা। এখানে আলাদাভাবে আমার সিও দেখাতে পারি 3টে, এবং এই 3টে কিন্তু আমি আলাদা ইলেকট্রন দেখাবো। দেখো, ক্লিয়ার হয়েছে? আর এইখানে কি দেখাবো? এই যেগুলো এসছিল, এগুলোতে কিন্তু আমি এক্স দেখাবো। এইগুলোতে সব আমি এক্স দেখাবো। কেন? কারণ একটা করে ইলেকট্রন আমার সিও থেকে আসছে। আর আয়রন আয়রনটা আমার কিন্তু কিচ্ছু দেখার দরকার নেই, কারণ আয়রন আয়রন নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে। তাই ওখানে কোনো এক্স বা কিছু দেখানোর দরকার নেই, একটা করে সিঙ্গেল ইলেকট্রন থাকবে। এবারে তুমি একটা জিনিস এখান থেকে হাইব্রিডেশন থেকে ভাবো তো, হাইব্রিডেশন থেকে দেখে কি মনে হবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্টাহেড্রাল টাইপ অফ কমপ্লেক্স। তাহলে অক্টাহেড্রাল টাইপ অফ যদি কমপ্লেক্স হয়, তাহলে আলটিমেটলি এখানে আমার কি হবে? সেটা sp3d2 হতে পারে। কিন্তু যদি সিও হয়, তাহলে সিও কি আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড? তাহলে সিও যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, সেটা এক ধরনের ইনার অরবিটাল টাইপ অফ কমপ্লেক্স হতে চাইবে। তাহলে সেটা sp3d2 হবে না, সেটা হতে চাইবে d2sp3। তাহলে d2sp3 হওয়া মানে আমার একই ধরনের অক্টাহেড্রাল। তাহলে যদি আমার এখান থেকে d2sp3 হয় আমার অক্টাহেড্রালের জন্য, মনে করো আমার এটা এলো d2sp3, তাহলে আমি এটাকে কি বলবো? অক্টাহেড্রাল। তাহলে মেটাল মেটাল বন্ডটা কি আদৌ বন্ডিং এ পার্টিসিপেট করছে? যদি আমার এটা অক্টাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট হয় এবং d2sp3 হয়ে থাকে, তাহলে মেটাল মেটাল বন্ডটা কি আদৌ বন্ডিং এ পার্টিসিপেট করতে পারবে? না, D2 হচ্ছে মানে তো হচ্ছে না। তাহলে সেটা করতে পারছে না। যদি মেটাল মেটাল বন্ডটা বন্ডিং এ পার্টিসিপেট করতে না পারে, তাহলে নিঃসন্দেহে সেটা সিগমা বন্ড হতে পারে না। কারণ সিগমা বন্ড যদি হতো, তাহলে সে নিঃসন্দেহে বন্ডিং এ পার্টিসিপেট করতো। এই কারণে আমরা এটাকে বলছি যে আয়রন আয়রন বন্ডটা হচ্ছে এক ধরনের ডেল্টা বন্ড, অথবা এক ধরনের একটা উইক ইন্টারঅ্যাকশন। এটা কোনো সিগমা বন্ড নয়। যদি সিগমা বন্ড হতো, তাহলে কিন্তু সে নিঃসন্দেহে বন্ডিং এ পার্টিসিপেট করতো। তাহলে আমরা দেখব, যখন বন্ডিং করছি অ্যাজ পার হাইব্রিডাইজেশন, যদি আমার মেটাল মেটাল বন্ডটা হাইব্রিডাইজেশনের মধ্যে ঢোকে, তাহলে নিঃসন্দেহে সেটা সিগমা বন্ড হবে। যদি সেটা হাইব্রিডাইজেশনের মধ্যে ইনকর্পোরেট না হয়, তাহলে সেটাকে আমরা ডেল্টা বন্ড বলবো। তাহলে যদি সিগমা বন্ড হতে হয়, সেটা আইদার DsP3 অথবা D2sp3 এর মধ্যে আসবে। সেটা যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট হোক, আইদার অক্টাহেড্রাল হবে অথবা TBP হবে। তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা সিগমা বন্ড বলবো। কিন্তু যদি সেটা DsP3 অথবা D2sp3 এর মধ্যে না ঢুকতে পারে, তাহলে সেটাকে তখন আমরা
ডেল্টা বন্ড বলতে বাধ্য হব, কারণ সে হাইব্রিডেশনে ঢুকতে পারছে না। দেখো ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ স্যার। এর পরের এক্সাম্পল গুলো যখন তোমরা করবে বুঝতে পারবে ধীরে ধীরে। আচ্ছা, আমরা পরের এক্সাম্পলে যাচ্ছি। 3 নম্বর হচ্ছে CO2CO8। CO2CO8। আচ্ছা, CO2CO8 টা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, দুটো কোবাল্ট যদি হয় তাহলে কি আসবে, 2 × 7 ইকুয়ালস টু কি আসবে, 14 ইলেকট্রন। এটা হচ্ছে ফার্স্ট। এবার কি আছে, 8খানা CO আছে। দেখো 8খানা কার্বনিল, তাহলে 8খানা কার্বনিল মানে হচ্ছে 8 × 2 ইকুয়ালস টু 16 ইলেকট্রন। আর আমি ধরে নিচ্ছি x খানা কোবাল্ট বন্ড আছে, তাহলে x খানা কোবাল্ট বন্ড মানে 2x ইলেকট্রন। তাহলে টোটাল আসছে আমার 30 প্লাস এটা ভুল করেছি না, কোবাল্টে তো 9টা, এটা ভুল হয়ে গেছে, কোবাল্টের 9টা ইলেকট্রন টোটাল। তাহলে এখানে আসবে 34 প্লাস 2x। তাহলে এবার আমরা এটা জানি যে 34 প্লাস 2x ইকুয়ালস টু কি আসবে, 36 ফর 2 মেটাল অ্যাটমস। তাহলে সেক্ষেত্রে আমার x কি আসবে, x আসবে আমার 1। এবার এখানে আর একটা টুইস্ট, সেটা হচ্ছে CO2CO8 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটা দুটো স্ট্রাকচার হয়। একটা হচ্ছে সলিড স্ট্রাকচার হয়, আর একটা হচ্ছে লিকুইড অথবা সলিউশনের স্ট্রাকচার হয়। তাহলে ফার্স্ট আমি এখানে লিখবো যে ইট ইজ found to have two structures। আবারও বললাম যে এই জিনিসটা তোমরা নিজেরা বুঝতে পারবে না। তোমরা যদি নিজেরা বুঝতে পারতে তাহলে তুমি একটা স্ট্রাকচারই আইডেন্টিফাই করতে পারতে এবং তুমি একটা স্ট্রাকচারই সেক্ষেত্রে লিখবে এক্সামে, তোমায় ওটাতেই নাম্বার দেবে। এটা যেহেতু নোন তাই আমি দুটো করাচ্ছি। তাই ওটা ভেবো না যে আননোন হলে আমি কি করে বুঝবো যে দুটো হবে। দুটো কখনোই তুমি বুঝতে পারবে না, তুমি একটাই যেটা জানো, যেটা সিম্পলি হয়, তুমি সেটাই লিখবে। আচ্ছা, এখানে আমরা কি বললাম যে ইট ইজ ফাউন্ড টু হ্যাভ টু স্ট্রাকচারস। এ দিয়ে লিখবে ইন সলিউশন। আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে ইন সলিউশন, যেটা সলিউশনে আছে আমি সেটা বার করতে চাইবো। ইন সলিউশন বলে হেডিং করো, তার আন্ডারে লেখো আইআর স্টাডিজ শো দ্যাট CO2CO8 have no bridging ligand. CO2CO8 have no bridging ligand that is in solution it has the non-bridged structure. It has the non-bridged BRIDGED non-bridged structure, full stop। বলে দেখো আমি স্ট্রাকচারটাকে লিখেছি, কারণ আইআর স্টাডিজ থেকে আমরা পেয়েছি যে এখানে সিও গুলো সবই টার্মিনাল। যদি সিও গুলো সব টার্মিনাল হয়ে থাকে তাহলে একমাত্র আমার এটাই হতে পারে, আর কোনো ধরনের কোনো স্ট্রাকচার হতে পারে না। হ্যাঁ, এবার এটা সিগমা বন্ড না ডেল্টা বন্ড সেটা আমরা বন্ডিং থেকে পাবো, সেটা এখানে না লিখলেও হবে। তোমরা যদি জেনে থাকো আগে থেকে তাহলে লিখতে পারো, না হলে আমি লিখছি না, এখানে আমি লাস্টে গিয়ে লিখবো সেটা ডেল্টা বন্ড না সিগমা বন্ড। এবার আমি এটা বলবো যে এটা তোমরা এবার ট্রাই করো বন্ডিংটা, আমি তো করিয়ে দেবো অবশ্যই, ফার্স্ট তোমরা ট্রাই করো। আমি শুধুমাত্র একটু হেল্প করে দিচ্ছি। এই অবধি লেখা হয়েছে কি? এই অবধি লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, আমি শুধুমাত্র একটুখানি তোমাদের হেল্প করে দিচ্ছি। সেটা হচ্ছে সিও আছে, সিও কি হয়, সিও 9টা ইলেকট্রন, 3d7 4s2। তাহলে প্রথম দিকে কিরম দেখতে হবে, প্রথম দিকে হবে 1 5 2 7 4s2, আর এখানে আমার 4p ভ্যাকেন্ট। তাহলে আমার এটা 3d এলো, এটা 4s আর এটা হচ্ছে 4p।
তাহলে আমি কি করব, আমি করব CO in CO2 CO8। তাহলে এখানে দুটো কার্বনিল আছে, তাহলে আমার কিন্তু একই রকম ভাবে যেটা Fe2 ক্ষেত্রে করেছি সেটা হবে 1 CO in CO2 CO8, আর একটা কি হবে আদার CO in CO2 CO8। দেখো এবার তোমরা নিজেরা ট্রাই করো কিরকম ভাবে করবে, নিজেরা ডিসকাস করো, নিজেরা ডিসকাস মানে আমি চাইছি ওপেন ডিসকাস করো, তবেই জিনিসটা ক্লিয়ার হবে ভালো করে। বলবে তো। দেখো জিনিসটা না ট্রাই করলে ক্লিয়ার হবে না ভালো, তোমরা নিজেরা ট্রাই করো, ট্রাই করো মানে আমি বলতে বলছি আমাকে। স্যার ওই কোবাল্টের তো 9টা আগে দেখিয়ে নেবো, মানে ইলেকট্রনিসিটিতে যেগুলো আছে। হ্যাঁ নটা তো আমি দেখো তার নটা তো আমরা আগে লিখেছি, ফ্রি সিও যেটা দেখো আমি ওপরে লিখেছি তো নখানা ইলেকট্রন, ওটা তো লেখা হয়ে গেছে। এবার ওই যে বন্ড যেটা রয়েছে হুম সেইটার জন্য একটা অরবিটালের সাথে উপরেরটার সাথে 1 সিওর সাথে যেটা ছিল তার হুম সাথে আদার সিওটার ওখান থেকে একটা ইন্টারাকশন দেখাবো। হ্যাঁ তাহলে না প্রথম জিনিস, তাহলে প্রথম জিনিস আমায় ভাবতে হবে কটা আমি আনপেয়ার্ড রাখবো, সেটা তো আমায় ভাবতে হবে, তবে তো আমি ইলেকট্রনটা করতে পারবো। সিও এখানে স্ট্রং হুম, ফিল্ড লিগ্যান্ড, তাহলে সেই অনুযায়ী তো সবই আমার এখানে বাঁদিকে ঢুকে পেয়ার আপ হয়ে যেতে পারে, কিন্তু আমি এবার দেখতে হবে কটাকে আমি আনপেয়ার্ড রাখবো। তাহলে প্রথম হচ্ছে একটা মেটাল মেটাল বন্ড আছে, আমি তার জন্য একটা আমায় আনপেয়ার্ড রাখতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আর কি আর বাকিটা বলো। বাদ আচ্ছা। বাকিগুলো তো সব মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। বাদ বাকিগুলো সবই পেয়ার হবে, কেন? কারণ এখানে দেখো সিও গুলো সব টার্মিনাল আছে, এখানে সিও কিন্তু ব্রিজিং নেই। যদি ব্রিজিং থাকতো তাহলে আমার মেটালের আনপেয়ার দরকার হতো, কিন্তু বাকি সিও সবই আমার টার্মিনাল, তাহলে আমার এখানে কিন্তু আর কোনো আনপেয়ারের দরকার নেই, আমার একটা আনপেয়ার হলেই কিন্তু আমি এখানে করতে পারবো। তাহলে একটা আনপেয়ার হলে যদি করতে পারি তাহলে আমি দেখো কিরকম ভাবে দেখাচ্ছি, আমার টোটাল 9টা ইলেকট্রন, তাহলে আমি 9টা ইলেকট্রনের মধ্যে আমি 8খানাকে পেয়ার আপ করে দিয়েছি। কেন পেয়ার আপ করছি? কারণ সিও এখানে স্ট্রং ফিল্ড, যদি সিও স্ট্রং ফিল্ড না হতো আমি পেয়ার আপ করতাম না। তাহলে এখানেও আমি আমার 4টেকে এরকম পেয়ার আপ করলাম, তাহলে একটা আমার এখানে সিঙ্গেল রইলো, যে একটা অ্যাকচুয়ালি আমার কি হলো, এটাকেই আমি বলতে পারি অ্যাকচুয়ালি আমার হচ্ছে কোবাল্ট কোবাল্ট বন্ড। আচ্ছা বাকি কি আসবে, দেখো প্রত্যেকটা কোবাল্ট, আমি স্ট্রাকচারটাকে যদি দেখি প্রত্যেকটা কোবাল্টের উপরে 4টে করে কার্বনিল আছে, তাহলে প্রত্যেকটা কোবাল্টের উপরে আমি 4টে করে কার্বনিল দিচ্ছি। চারটে করে কার্বনিল দিলাম। এবার দেখো আলটিমেট আমার হাইব্রিডেশনটা কি হচ্ছে, আলটিমেটলি দেখো আমার এখানে যে বন্ডটা আছে সেটা দেখো 5খানা বন্ড আছে, এবং দেখলে এটাকে টিবিপি মনে হচ্ছে, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে আমার যে হাইব্রিডেশনটা এখানে আসবে সেটা কি, সেটা আসবে দেখো DsP3 অথবা টিবিপি। তাহলে এই যে বন্ডটা আমার এখানে এসছে, এই বন্ডটা আমার হাইব্রিডেশনটার মধ্যে এসে গেছে, তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো সিগমা বন্ড, এটাকে আমি বলবো সিগমা বন্ড। তাহলে আলটিমেটলি আমি যদি বন্ডিং আমায় বলতে হয়, আমি স্লাইডটা ফিরিয়ে দেবো একটুখানি দাঁড়াও। আলটিমেটলি আমায় যদি এখানে বন্ডিংটা বলতে হয়, তাহলে আমি লিখতে পারি যে এখানে বন্ড টাইপস, এখানে আমি লিখতে পারি বন্ড টাইপস, সেটা আমি লিখতে পারি যে কোবাল্ট কোবাল্ট যে বন্ডটা হচ্ছে সেটা কি হবে, সেটা সিগমা বন্ড হচ্ছে। এই সিগমা বন্ডটা কিভাবে হচ্ছে, এই সিগমা বন্ডটা হচ্ছে আমার সিগমা বন্ডটা হচ্ছে আমার DsP3 অফ কোবাল্ট আর DsP3 অফ কোবাল্টের মধ্যে।
দেখো এটা হলো আমার সিগমা বন্ড। আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে আমার কার্বনিল টু কোবাল্ট, যেটা কিনা আমার কোঅর্ডিনেট বন্ড হচ্ছে, যেটা কিনা আমার হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড এটা কোত্থেকে হচ্ছে, এটা হচ্ছে এসপি অফ কার্বন, কারণ কার্বনিলের যেটা হয় সেটা কিন্তু এসপি হয়, পিটা নিচে হবে, হ্যাঁ। এসপি অফ কার্বন থেকে আমার হচ্ছে ডিএসপি3 অফ কোবাল্ট। এসপি অফ কার্বন থেকে হচ্ছে আমার ডিএসপি3 অফ কোবাল্ট, এটাকে আমি এরকম ভাবে বলতে পারি। আর একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক অথবা ডায়াম্যাগনেটিকের যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমি লিখতে পারি দ্য কম্পাউন্ড ইজ ডায়াম্যাগনেটিক, কারণ এর মধ্যে আর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। দ্য কম্পাউন্ড ইজ ডায়াম্যাগনেটিক। দেখো এবারে CO2 CO8 আছে, একটা CO2, একটা কোবাল্ট CO2 CO8 এর মধ্যে টোটাল আমার একটাই আনপেয়ার্ড ইলেকট্রন রাখতে হবে আমার কোবাল্ট কোবাল্ট বন্ডটাকে রাখার জন্য, বাকি আর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আমার রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে সেক্ষেত্রে আমার হাইব্রিডেশনটা আসবে DsP3 অথবা জিওমেট্রিটা আসবে আমার TbP। যেহেতু বন্ডটা আমার হাইব্রিডেশনের মধ্যে ইনকর্পোরেট হচ্ছে, তাই বন্ডটাকে আমরা বলছি সিগমা বন্ড, এটাকে আমি ডেল্টা বন্ড বলার কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ড টাইপ গুলো কি কি হচ্ছে, বন্ড টাইপস হচ্ছে কোবাল্ট কোবাল্ট সিগমা বন্ড ইন বিটুইন DsP3 of two cobalt atoms, and another one is carbonyl to cobalt coordinate bond, which is specially designed by sp of carbon atom of carbonyl group to DsP3 of cobalt atom, and the compound will be diamagnetic itself, as there will be no unpaired electrons at all. দেখো ক্লিয়ার হয়েছে এই অবধি? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি এবারে এগোচ্ছি, আবার মানে বিতে যাচ্ছি, মানে আমরা এটা সলিড বললাম, এবার আমি বলতে চাইছি তোমার সরি সলিউশন বললাম, এবার আমি বলতে চাইছি সলিড স্টেটে কি রকম হবে। তাহলে আমি লিখছি যে CO2 CO8 ইন সলিড স্টেট। দেখো আমি 18 ইলেকট্রন ফার্দার এখানে আর কোন আবার ডিরাইভ করার তো কোনো প্রয়োজন নেই, কারণ সলিউশন অথবা সলিড স্টেটের জন্য কিন্তু 18 ইলেকট্রনের কিছু ডিফারেন্সিয়েট হবে না। নাম্বার অফ মেটাল মেটাল বন্ড ওখানে এক এসছে, এখানে একই থাকবে, শুধুমাত্র কি এখানে স্ট্রাকচারটা আলাদা হতে পারে। সেই স্ট্রাকচারটার জন্য এর আন্ডারে লিখবে IR study and X-ray crystallography has shown that IR study and X-ray crystallography has shown that in the solid state this molecule has bridged structure. This molecule has bridged structure. আর স্ট্রাকচারটা কি রকম সেটা আমি লিখে দিচ্ছি। স্ট্রাকচারটা অনেকটা Fe2CO9 এর মতোই হবে এখানে। এটা হচ্ছে আমার অল ওভার স্ট্রাকচার। আমি এখনো কোবাল্ট কোবাল্ট বন্ডটা সিগমা হবে না ডেল্টা হবে সেটা আমি লিখিনি, এটা তোমরা ট্রাই করবে, পুরোটাই তোমরা ট্রাই করবে, আমি এখানে করতে চাইছি না, আমি দেখতে চাই তোমরা পারো কিনা এটা। এবং মানে বলে বলে করো, এরকম নয় যে মানে নিজেরা করে নিচ্ছ, ওটা নিজেরা বলে বলে করবে, মানে ইন্টারঅ্যাক্ট করো। সৌরভ তো এর আগে স্যার ওই লাইনটা একটু বলুন। হ্যাঁ বলছি, IR study and X-ray crystallography has shown that in the solid state this molecule has bridged structure. IR study and X-ray crystallography has shown that in the solid state this molecule has bridged structure. হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে সৌরভ শুরু করো দেখি। সৌরভ অনলাইন আছো নাকি?
না স্যার নেই, নেই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কৌশিক শুরু করো। তিনটে তো মনে হচ্ছে আনপেয়ার রাখতে হবে, কারণ দুটো ব্রিজ আছে আর একটা মেটাল মেটাল বন্ড। একটা মেটাল মেটাল বন্ড আছে আর দুটো ব্রিজ আছে, তাহলে টোটাল নাম্বার অফ আনপেয়ার কটা আসবে? তিনটে আসবে, তাই তো? সৌম্য বুঝতে পেরেছো? হুম। আচ্ছা তাহলে আমি দেখো আমি কি করছি, এখানে কোবাল্ট আঁকলাম। তাহলে কোবাল্টের অ্যাকচুয়ালি কি থাকে, 3d7 হয় আর 4s2 থাকে। তাহলে আমি কি করলাম, 3D তে আমি আগে আঁকি। এটা হচ্ছে আমার 3D এলো, এটা 4s, আমি একই রকম ভাবে 4pও আঁকলাম। তাহলে 3D তে কটা থাকে, আমার নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন আঁকবো এখানে, এটা এলো। এবার আমি কি করছি, 1CO ইন CO2 CO8, আর একটা আমি কি করব, আদার CO ইন CO2 CO8, এটা করলাম। দেখো 1CO ইন CO2 CO8 যদি করি, তাহলে আমার কটা আমার আনপেয়ার থাকছে, আমার তিনটে আনপেয়ার থাকছে, কারণ দুটো ব্রিজিং রাখতে হবে আর একটা আমার কোবাল্ট কোবাল্ট বন্ড রাখতে হবে। আচ্ছা আমার 9টা ইলেকট্রন, তাহলে আমি 6টাকে পেয়ার আপ করে দিই। তাহলে 6টাকে আমি পেয়ার আপ করলাম আর 3টেকে তাহলে আমি আনপেয়ার রাখলাম। এখানে আমি কি করব, 6টাকে আমি পেয়ার আপ করব আর 3টেকে আমি তাহলে আনপেয়ার রাখবো। এই যে 3টেকে আনপেয়ার, তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা আমার নিঃসন্দেহে হবে কোবাল্ট কোবাল্ট বন্ড। দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা আমার হবে কার্বনিলের সাথে ব্রিজিং, এটাও আমার তাহলে আমার হবে কার্বনিলের সাথে ব্রিজিং। এখানে আমি এক্স গুলো দিতে পারি, কারণ আমার যেহেতু কার্বনিল থেকে একটা করে ইলেকট্রন আসছে। আর কি হবে, আর দেখো স্ট্রাকচারটাকে যদি দেখি, 3টে করে কার্বনিল টার্মিনাল আছে, তাহলে 3টে করে কার্বনিল আমার আসবে টার্মিনালে। এটা সিও, এখানে আমার একটা সিও আসবে, এখানে একটা সিও আসবে, এখানে সিও, এখানে সিও আসবে, এখানে একটা সিও। তাই তো? তাহলে এখানে আমার আলটিমেট হাইব্রিডেশনটা দেখলে কি মনে হবে, হাইব্রিডেশনটা কিন্তু আমার দেখলে মনে হবে ওয়ান টাইপ অফ sp3। তাহলে আমি সরি sp3 বলছি, sp3d2 অক্টাহেড্রাল। তাহলে এখানে তো অক্টাহেড্রালটা sp3d2 আসবে না, এখানে কিরম আসবে, এটা আসবে আমার d2sp3, এটাও অক্টাহেড্রাল। তাহলে আমার যে এখানে বন্ডটা, এটা কি বন্ড হবে, এটা আমার হবে সিগমা বন্ড। আশা করি এটা মানে মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে এতক্ষণে, যে কখন আমি তাহলে সিগমা বন্ড ভাববো, কখন আমি ডেল্টা বন্ড ভাববো। এবার যদি আমার এখানে বন্ড টাইপটা লিখতে হয় আগের মতোই, আমি যদি এখানে লিখতে চাই যে বন্ড টাইপস, তাহলে আমি লিখতে পারি যে কোবাল্ট কোবাল্ট যে বন্ডটা আসছে সেটা হচ্ছে আমার সিগমা বন্ড। এই সিগমা বন্ডটা কোত্থেকে আসছে, d2sp3 অফ কোবাল্ট আর d2sp3 অফ কোবাল্ট, এর মধ্যে আমার বন্ড আসবে। আর কার্বনিলের সাথে কোবাল্টের 2 টাইপস অফ বন্ড হবে, সেটা কি রকম, সেটা হচ্ছে দেখো এরকম। একটা হচ্ছে আমার কার্বনিল থেকে সোজা কোবাল্টের বন্ড, এটা সিম্পল, সেটা হচ্ছে আমার d2sp3 অফ কোবাল্ট, যেখান থেকে অ্যাকচুয়ালি আমার sp অফ কার্বন থেকে এই বন্ডটা আসছে। আর একটা কি হবে, আর একটা হবে পুরোপুরি আলাদা, সেটা হচ্ছে এই সিও, সেখান থেকে হচ্ছে আমার কোবাল্টের সাথে বন্ড, এরম বন্ড। তাহলে এটাকে যদি আমি দেখাতে হয়, দেখো কি কি আছে, d2sp3 অফ কোবাল্ট, তার সাথে কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, সিগমা বন্ড হচ্ছে। তাহলে এটাকে আমি কি বলবো, sp2 অফ কার্বন, এটাকে আমি বলছি sp2 অফ কার্বন, কারণ ওখানে সিগমা বন্ড হচ্ছে। কার্বনিলের এইখানে যে কার্বনটা আছে সেটা কিন্তু sp2 হয়ে গেছে, সেটা কিন্তু তখন আর sp নেই। sp তখনই থাকতে পারবে যদি সেটা টার্মিনাল থাকে। এবং ইটসেলফ আমি যদি বলি এটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, তাহলে আমি বলবো দিস কম্পাউন্ড ইজ ডায়াম্যাগনেটিক। দেখো পুরোটা ক্লিয়ার হয়েছে। যখন ব্রিজিং হবে তখন কিন্তু শিওর কার্বনিলের কার্বনটা থাকো sp2, কারণ কার্বনটা দুটো বন্ড করে আছে অক্সিজেনের সাথে। যখন টার্মিনাল থাকবে তখন কিন্তু কার্বনিলের কার্বনটা অলওয়েজ sp। কেন, কারণ আমাকে কিন্তু যদি এটা দেখাতে হয়, তাহলে আমি দেখাতে পারি সি ডবল বন্ড ও, আর এর সাথে একটা এরকম তোমার পার্শিয়াল একটা বন্ড করে থাকে। তাই এখানে আমি কার্বনটাকে আমি সবসময়ের জন্য বলবো sp কার্বন, এটাকে আমি sp2 বলবো না যখন সেটা টার্মিনাল থাকবে।
হ্যাঁ বলো কি বলছো, এটা ডেটিভ বন্ড বলি আমরা, কি বলছো বলো। না স্যার ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা এই অবধি হয়ে গেছে লেখা সবার? হ্যাঁ স্যার। আচ্ছা তোমরা এখন একটা করবে, 4 নম্বর দিয়ে আমি দিচ্ছি, সেটা হচ্ছে Mn2CO10, Mn2CO10, এটা তোমরা করবে, তোমরা করে আমাকে বলবে কি আসছে স্ট্রাকচার। Mn2CO10, এটা কোথায় দেবো? একটা তো এমিনেমেন্ট বন্ড রাখতে হবে। একটা ম্যাঙ্গানিজ তাহলে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ বন্ড আসছে। হ্যাঁ, সেইটা মানে টোটাল আমার 15/10 ম্যাঙ্গানিজের থেকে দেখো। ইলেকট্রন কটা? টোটাল ম্যাঙ্গানিজের ইলেকট্রন 7টা, তাই তো? হ্যাঁ, 3d5 4s2। তাহলে আমার 7টা, তাহলে 7টার মধ্যে আমার আনপেয়ার্ড কটা লাগবে? একটা। একটা, তাহলে বাকিগুলো আমি পেয়ার আপ করে দেবো। হ্যাঁ আচ্ছা। 6টাকে আমি পেয়ার আপ করলাম 2 2 2 করে, একটাকে আনপেয়ার্ড রাখলাম, সেটাকে দিয়ে আমি মেটাল মেটাল বন্ড দেখাবো। আর বাকিগুলোতে কি হবে, কার্বনিল থেকে নর্মাল আমার ইলেকট্রন যাবে, কারণ সেগুলো সবই তো টার্মিনাল, আমি দুটো করে এক্স ভরবো। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে একটাই আমার ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ বন্ড আসবে, যেটা কিনা আমার সিগমা বন্ড হবে। হাইব্রিডাইজেশন যেটা আসবে সেটা আসবে আমার D2sp3 আসবে। আর যদি আমি এখানে বন্ড টাইপস বলি, তাহলে বন্ড টাইপস এর মধ্যে আসবে হ্যাঁ স্যার D2sp3 বন্ড টাইপস এর মধ্যে আসবে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ বন্ড, সেটা হচ্ছে D2sp3 অফ ম্যাঙ্গানিজ, আর একটা হবে আমার D2sp3 অফ ম্যাঙ্গানিজ। আর একটা যেটা বন্ড হবে সেটা হচ্ছে কার্বনিল থেকে আমার ম্যাঙ্গানিজের দিকে কোঅর্ডিনেট বন্ড, সেটাকে আমি বলতে পারি sp অফ কার্বন থেকে আমার আসবে D2sp3 অফ ম্যাঙ্গানিজ, এই বন্ডটা আসবে। আর দিস কম্পাউন্ড ইজ ডায়াম্যাগনেটিক। এটা প্যারাম্যাগনেটিক হবে না, এটা ডায়াম্যাগনেটিক হবে। ক্লিয়ার হয়েছে? এই অবধি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আর লাস্ট একটা যে করাবো সেটা হচ্ছে Fe3CO12, এটা করাবো, সেটা হচ্ছে Fe3CO12। আচ্ছা Fe3CO12 এর আন্ডারে লেখো, Fe3CO12 এর আন্ডারে লিখবে ইট হ্যাজ পসিবল টু স্ট্রাকচারস, ইট হ্যাজ পসিবল টু স্ট্রাকচারস, ইট হ্যাজ পসিবল টু স্ট্রাকচারস, full stop. In solid state Fe3CO12 contains, in solid state comma Fe3CO12 contains, Fe3CO12 contains Fe3 triangle, Fe3 triangle মানে এই Fe3 আমি যেটা স্লাইডে লিখেছি, Fe3 triangle মানে একটা ট্রায়াঙ্গেল যেখানে হচ্ছে 3টে কর্নারে 3টে আয়রন অ্যাটম আছে। Fe3 triangle with one iron iron edge, with one iron single bond iron দেবে, with one মানে ONE1 একটা iron single bond iron দাও, edge EDG edge, bridged by two carbonyl ligands, full stop, bridged by two carbonyl ligands, full stop, bridged by two carbonyl ligands, full stop. The solution
13C NMR স্পেকট্রা, 13C মানে এরকম লেখা হয়, 13 ওপরে আর C মানে অ্যাটমিক নাম্বারটা ওপরে, 13C NMR spectra of Fe3CO12 exhibits one resonance line even as low as 123 Kelvin, comma, showing the molecule to be fluxional. Full stop. The process can be described in terms of exchange of terminal and bridging carbonyl ligands. Full stop. Exchange of terminal and bridging carbonyl ligands. Exchange of terminal and bridging carbonyl ligands. Full stop. X-ray data collected at several temperatures. X-ray data collected at several temperatures show মানে দেখায় SHOW, show that Fe3CO12 also undergoes a dynamic process in the solid state. Full stop. A dynamic process in the solid state. Full stop. In the solid state. Full stop. This illustrates that বলে আমি যেটা স্লাইড লিখছি এরকম লিখবে, this illustrates that CO মানে কার্বনিল টার্মিনাল টু কার্বনিল ব্রিজিং, is a low energy process. Full stop. This is one of its rarest kind. বলে ব্র্যাকেটে লিখবে, কারেন্টলি ইট ইজ রেয়ারেস্ট কাইন্ড, KIND মানে খুব কম পরিমাণে হয় এটা, রেয়ারেস্ট কাইন্ড, রেয়ার থেকে রেয়ারেস্ট কাইন্ড। এবারে ব্র্যাকেট দাও, ব্র্যাকেটের মধ্যে লিখবে কারেন্টলি ইট ইজ অবজার্ভড from the X-ray data that all the carbonyls are terminal carbonyls. Currently it is observed from the X-ray data that all the carbonyls are terminal carbonyls. মানে X-ray data পরবর্তীকালে যেটা পাওয়া গিয়েছিল সেটা বলা হয়েছে যে সবগুলো কার্বনিলই এখানে টার্মিনাল কার্বনিলস। Currently it is observed from the X-ray data that all the carbonyls are terminal carbonyls. ব্র্যাকেট ক্লোজ করো, ফুল স্টপ দাও। ব্র্যাকেট ক্লোজ করে ফুল স্টপ দেবে। আমরা এখানে দুটো স্ট্রাকচার বলেছিলাম, তাই দুটো স্ট্রাকচারই আমি এখানে এঁকে দেবো। একটা স্ট্রাকচার সেটা কি আপডেটেড, যেটা আমাদের পরবর্তীকালে বলা হয়েছে সেটা হচ্ছে একদম সিম্পল, সেটা যে বলা হয়েছে যে প্রত্যেকটা কার্বনিলই এখানে টার্মিনাল কার্বনিল।
টার্মিনাল কার্বনিল যদি হয়ে থাকে তাহলে কিরকম দেখতে হবে? এটা হচ্ছে নর্মাল, মানে লাস্ট যেটা আমরা বলছি আপডেটেড। কারণ কি? কারণ এখানে আমার বলা হয়েছে প্রত্যেকটা কার্বনিল আমার এখানে টার্মিনাল, আর যদি টার্মিনাল কার্বনিল হয় তাহলে একমাত্র এরকমই দেখতে হবে সেটা। আর প্রথমটার ক্ষেত্রে দেখো বলা হয়েছে যে Fe3 ট্রায়াঙ্গেল আছে, যেখানে একটা আয়রন আয়রন এজ, সেটা কিন্তু দুটো কার্বনিল দিয়ে ব্রিজ আছে। মনে করো এখানে আমার Fe3 আমার ট্রায়াঙ্গেলটা আছে, যেখানে বলছে যে কোনো একটা আয়রন আয়রন ব্রিজ যেটা দুটো কার্বনিল এজ, যেটা দুটো কার্বনিল দিয়ে ব্রিজ আছে। আমি ধরে নিলাম এই দুটো কার্বনিলের মধ্যে যদি ব্রিজ থাকে, তাহলে আমি ধরে নিলাম এইটা একটা হবে আর এটা একটা হবে। দেখো এই দুটো আমি ব্রিজ এঁকে দিলাম, তাহলে এই দুটো যদি ব্রিজ এঁকে দিই তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো নিঃসন্দেহে টার্মিনাল। দেখো ওপরের যে আয়রন অ্যাটম আছে এটা, তাহলে এটার ক্ষেত্রে কোনো কার্বনিল যেহেতু যোগ নেই, আমি 4টে দিলাম। এটার ক্ষেত্রে তো অন্য কোনো কার্বনিল অ্যাটাচ হয়নি, তাই 4টে দিলাম। তাহলে 4টে আর দুটো 6টা হয়ে গেল, তাহলে বাকি রইলো আমার 6টা, তাহলে এই দুটোতে আমি 3টে করে দিলাম। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার 1, যেখানে বলা হয়েছে সলিড স্টেটে অ্যাকচুয়ালি এরকম ভাবে থাকতে পারে, যেখানে হচ্ছে এটা ফ্লুক্সিওনাল মলিকুল হিসেবে বিহেভ করতে পারে, কারণ টার্মিনাল টু ব্রিজিং এ কনভার্ট হচ্ছে। তাহলে এটা ওয়ান টাইপ অফ ফ্লুক্সিওনাল মলিকুল। কিন্তু পরবর্তীকালে স্ট্রাকচার 2টা কি বলা হয়েছে, যে পরবর্তীকালে এক্সরে স্ট্রাকচার থেকে অথবা এক্সরে ক্রিস্টালোগ্রাফি থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে স্ট্রাকচার 2। আচ্ছা, এটার হাইব্রিডেশনটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। HW রইলো এটার হাইব্রিডেশন, এটার হাইব্রিডেশনটা আমি হোমওয়ার্ক দিলাম। ডান দিকেরটা স্ট্রাকচার 2 এর যেটা হাইব্রিডেশন থাকবে সেটা আমার হোমওয়ার্ক থাকবে। স্যার স্লাইডটা একটু দেখানো আপনি। হ্যাঁ, স্লাইডটা দাঁড়ো, চেঞ্জ হয়ে গেছে। হয়েছে। আচ্ছা, এবার বলো, কোনো যদি অসুবিধা থাকে তাহলে বলো। যদি আজকের ক্লাসে কিছু প্রবলেম থাকে তাহলে বলো।